আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুনছেন? নিবেদিতার ডাকে ভাবনায় ব্যাঘাত ঘটল নির্ণয়ের। বলল, বলো। আপনাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। নির্ণয় মুখ টিপে হাসছে। নিবেদিতাকে বুঝতে না দিয়ে বলল, তাই? আচ্ছা, চোখ বন্ধ করো। কেন? আগে করো। নিবেদিতা চোখ বন্ধ করে বলল, করেছি। এবার ফিল করো আমি তোমাকে জড়িয়ে ধরেছি। নিবেদিতা শব্দ করে হেসে ফেলল। নির্ণয় বলল, কিন্তু এভাবে দূর থেকে ফিল করার মানে কি? একটা হাগ কি দেয়া যেত না এখন? তুমি অবশ্য একটা হাগ পাও আমার কাছ থেকে, সকালে দিয়ে দেবো। যাও। এই যে তুমি একটু সিক, অসুস্থ হলে সবাই বেশি বেশি ভালোবাসে, আদর করে, দেখো না? সেটাই। এখন যাও, ঘুমাও। ঠিক আছে, আপনিও এখনই ঘুমাবেন। হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রাখার পরও নিবেদিতা অনেকক্ষণ বারান্দায় একা একা বসে রইল। কি করছো? আচমকা নিবেদিতা ভয় পেয়ে আটকে উঠল। সুবর্ণলতাকে ছুঁয়ে বলল, আমি ভয় পেও না। নিবেদিতা ধাতস্থ হলো, লম্বা শ্বাস নিয়ে বলল, আমি তো ভয়েই পেয়ে গেছি। সুবর্ণলতা পাশে বসে বলল, সরি। আরে ব্যাপার না, আপনি ঘুমাননি কেন? ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। আজকের চাঁদটা কত সুন্দর দেখো। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে নিবেদিতা আকাশের চাঁদ দেখলো। আসলেই আজকের চাঁদটা অসম্ভব সুন্দর। সুবর্ণলতা দেখছে নিবেদিতাকে। নিবেদিতা সুবর্ণলতার দিকে তাকাতে দুজনে চোখাচোখি হয়ে গেল। অপ্রস্তুত বোধ করলো নিবেদিতা, চোখ সরিয়ে নিল সে। সুবর্ণলতা স্থির দৃষ্টিতে তখনও তাকিয়ে আছে। হঠাৎ সে হেসে বলল, তুমি খুব মায়াবী নিবেদিতা। আর আপনি সুন্দরী। মায়া আর সৌন্দর্যের মাঝে তফাৎ আছে। সৌন্দর্য হারাতে পারে, কিন্তু মায়া কখনো হারায় না। মানুষ কিন্তু সুন্দরের পূজারী। হ্যাঁ, কিন্তু দিন শেষে মানুষ মায়াতেই আটকায়। নিবেদিতা চাঁদের দিকে তাকিয়ে হাসল। সুবর্ণলতা ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, যেমন তোমার মায়ায় আটকে গেছে আমারও এক প্রিয়জন। নীরবতা কাটিয়ে সুবর্ণলতা ডাকল, নিবেদিতা। সবকিছু কি চোখ দিয়ে দেখা সম্ভব? নিবেদিতা ভুরু কুঁচকে বলল, অবশ্যই, না হলে আমরা দেখব কিভাবে? মনের চোখ দিয়ে। এমন কিছু জিনিস থাকে যেগুলো মনের চোখ দিয়ে দেখতে হয়। তোমার আশেপাশে হয়তো কত কিছু ঘটে, কিন্তু তুমি দেখো না, বোঝো না। অবশ্য বাচ্চা মানুষ তো। যাই হোক, ঘুম পাচ্ছে হঠাৎ, ঘুমাবো। তুমিও চলে এসো, বেশি রাত জাগা ভালো না। গুড নাইট। সুবর্ণলতা উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। নিবেদিতা পেছন থেকে রহস্যজনক হাসি দিয়ে বলল, বাচ্চারাও মাঝে মাঝে বাস্তবতা এত বেশি বোঝে, কিছু ভালো রাখার উদ্দেশ্যে মনের চোখটাকে কালো কাপড়ে বেঁধে রাখে। রূপালী চাঁদের আলোয় সুবর্ণলতার সূক্ষ্ম দৃষ্টিতে স্পষ্ট হলো নিবেদিতার হাসি। নিবেদিতা তুবার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। বউ সাজে কি সুন্দর লাগছে ওকে। তুবার সাজা হয়ে গেলে নিবেদিতাকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বলতো? নিবেদিতা তুবাকে জড়িয়ে ধরে বলল, অসম্ভব সুন্দর। ভাইয়া আজ তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না, দেখিস। যেভাবে নির্ণয় ভাইয়া তোর দিক থেকে চোখ ফেরাতে পারে না সেভাবে? নিবেদিতা হকচকে গিয়ে তুবার মুখ চেপে ধরল। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, চুপ চুপ, কি বলিস এসব? তুবা নিবেদিতার হাত সরিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার লিপস্টিক। কিচ্ছু হয়নি তোর লিপস্টিকের, ঠিক আছে। আয়নায় নিজেকে দেখে তুবা বলল, ঠিক আছে। শোন, তুই আর নির্ণয় ভাইয়া যে ডুবে ডুবে জল খাচ্ছিস, আমি কিন্তু সেটা জানি। তুই কিভাবে জানিস? ঠিক জানি বললে ভুল বলা হবে, বুঝি আর কি। তোরা ডেনমার্ক থেকে আসার পর থেকে সব লক্ষ্য করছি। তাছাড়া ভাইয়া হঠাৎ করে ডেনমার্কেই কেন গেল সেটাও এখন বুঝতে পারছি। এখন বল, আমার ধারণা কি ঠিক নাকি ভুল? নিবেদিতা রয়েস হয়ে বলল, ঠিক, কিন্তু এসব এক্ষুনি কাউকে বলিস না প্লিজ। ওমা, কেন? তোরা বিয়ে করবি কবে? করবো সময় হলেই। সে আগে বাসার কথা বলুক, ততদিন পর্যন্ত তুই তোর মুখটা বন্ধ রাখিস। না চাইলেও মুখ বন্ধ রাখতে হবে আপাতত। শ্বশুরবাড়ি গিয়ে তো আর বকবক করতে পারবো না।
নয়ন তখন ফোন দিয়ে তাড়া দিল তাড়াতাড়ি বের হওয়ার জন্য। সবার তৈরি হওয়া শেষ, তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। কমিউনিটি সেন্টারে পৌঁছানোর পর সবাই তুবাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। ভিড়ের মাঝে হাতে মৃদু চাপ পড়তে নিবেদিতা চমকে তাকালো, দেখলো তার পাশে নির্ণয় দাঁড়িয়ে আছে। নিবেদিতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। নির্ণয় দৃষ্টির সামনে রেখেই বলল, আমার মানুষের হাত আমি ধরবো না তো কে ধরবে? তাই বলে এখানে? পুরো পৃথিবীর সামনেও ধরবো। দুবার ডাক পড়ল তখন। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিবেদিতার হাত ছেড়ে দিল নির্ণয়। বরসার আগ পর্যন্ত ফটোগ্রাফার সবার ছবি তুলছিল। কিছুক্ষণ পর সবার হই হুল্লোড়ে জানা গেল বর আসছে। মেয়েরা সবাই মিলে গেট ধরেছে। বরপক্ষের সাথে কনে পক্ষের টাকা নিয়ে তুমুল দর কষাকষি হচ্ছে। বরের বন্ধুরা কনের বোন ও বান্ধবীদের সাথে রসিকতা করতে ভুলল না। সবকিছুই দূর থেকে দেখছিল নির্ণয়। বিষয়টা তার ভালো লাগেনি মোটেও। পল এসব কিছু বুঝতে পারছে না। সে সরল মনে নির্ণয়কে জিজ্ঞেস করলো, ব্রো, ওরা ঝগড়া করছে কেন? নির্ণয় এমনিতে মেজাজ খারাপ, তার উপর পলের প্রশ্ন শুনে আরও মেজাজ খারাপ হয়ে গেল। এই ছেলেও তো নিবেদিতা বলতে অজ্ঞান একদম। সে কঠিন ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। রাগ হজম করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি জানি না ব্রো। এরপর সে প্রস্থান করলো। পল ঠোঁট উল্টে তাকালো মিধাদের দিকে। নির্ণয়ের রাগ পল না বুঝলো সে ঠিকই বুঝতে পেরেছে। অবশ্য সত্যি বলতে তার নিজেরও কেমন যেন বুকে চিনচিনে ব্যথা করছে। কে যে এসব গেট ধরার নিয়ম বের করেছিল কে জানে। তোবার বিদায়ের আগ পর্যন্ত নিজেকে নিবেদিতার থেকে একদম গুটিয়ে রাখলো নির্ণয়। সারাক্ষণ মেহমানদের আপ্যায়ন করা নিয়ে ব্যস্ত থাকলো। নিবেদিতা যেচে কথা বলতে গেলেও ব্যস্ততা দেখে এড়িয়ে যাচ্ছিল নির্ণয়। নিবেদিতাও আর ঘাটায়নি নির্ণয়কে। সে ভেবে নিয়েছে নির্ণয় আসলেই ব্যস্ত। এজন্য নির্ণয়ের আরও মেজাজ খারাপ হলো। মেয়েটা এত বোকা কেন? কোনটা রাগ আর কোনটা ব্যস্ততা এইটুকুও কেন বোঝে না। তুবার বিদায়বেলায় সবাই উপস্থিত। বাচ্চাদের মতো কাঁদছে তুবা। নির্ণয় এমনিতে শক্ত মনের মানুষ, কারো কান্না তাকে খুব একটা স্পর্শ করতে পারে না। কিন্তু তুবা যখন নিবেদিতাকে জড়িয়ে ধরে কাঁদছিল এবং নিবেদিতাও কান্না শুরু করলো, তখন নির্ণয়ের মনটা কেমন জানি করে উঠল। অস্থির লাগা শুরু করেছে তার। সারাদিনের সব রাগ গলে পানি হয়ে গেছে। ইচ্ছা করছে এখন মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে। তুবাকে গাড়িতে উঠিয়ে দিয়েও নিবেদিতা কাঁদছিল। নয়ন তখন বোনকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করে। পুরো কমিউনিটি সেন্টার যেন হঠাৎ করেই গুমোট হয়ে গেল। নিস্তব্ধতায় ভরে গেল চারিদিক। শুধু তুবার কাছের মানুষদের কান্নার গুঞ্জন শোনা যাচ্ছিল। বাড়িতে ফিরেও সবাই একদম চুপ হয়ে গেল। কেউ খাচ্ছেও না ঠিক মতো। নিবেদিতার এসব দেখে আরও বেশি মন খারাপ হয়ে গেল। তার বিয়ে হয়ে গেলে তখন ওর বাবা মাও কি এমন মনমরা হয়ে থাকবে? অবশ্য বিয়ে না হলে এখনও তো থাকেই। তুবা তো তাও এখন দেশে আছে, কিন্তু নিবেদিতা তো পরিবার ছেড়ে খুব দূরে। নিবেদিতার মেসেজ টোন বেজে উঠল। নির্ণয়ের মেসেজ, ছাদে আসো। নিবেদিতা লুকিয়ে ছাদে চলে গেল। নির্ণয় তখন ছাদে পায়চারি করছিল। নিবেদিতাকে দেখে এগিয়ে এলো সে। জিজ্ঞেস করলো, মন খারাপ? নিবেদিতা উপর নিচ মাথা দুলিয়ে বলল, একটু। তোমায় একটু জড়িয়ে ধরি। নিবেদিতা বা চোখে চোখ তুলে তাকালো নির্ণয়ের দিকে। কোনো জবাব দিল না, বরং সে নিজেই নির্ণয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। নির্ণয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? আমার মনটা কেমন জানি করছে। কেন আমি বাবা মাকে রেখে দেশের বাইরে চলে গেলাম বলেন তো? নির্ণয় অপরাধীর মতো করে বলল, আমার জন্য? এখানে আমারই দোষ। আপনার কোনো দোষ নেই। আপনি তো আর আমাকে যেতে বলেননি। দুবার বিয়ে হয়ে গেছে দেখে সবার কত মন খারাপ দেখেছেন। আমি যখন না থাকি তখন তো আমার বাবা মায়েরও খুব মন খারাপ হয়, তাই না? এটা খুবই সাধারণ ব্যাপার চাঁদ, কদিন পর ঠিক হয়ে যাবে সব। নিবেদিতা ছোট করে বলল, একটা কথা বলি? বলেন। আমি ছাড়া অন্য কোথাও অন্য কারোর সাথে তোমায় খুশি দেখলে আমার ভীষণ কষ্ট হয় নিবেদিতা। আমি জানি এটা খুব জেলাসি টাইপ কথা, কিন্তু সত্যি আমার খুব কষ্ট হয়। আজ যখন বরপক্ষের ছেলেগুলোর সাথে হেসে কথা বলছিলে তখন আমার খুব কষ্ট লেগেছিল। নিবেদিতা বিস্মিত হয়ে বলল, এজন্য আজ সারাদিন ব্যস্ত থেকেছেন? আপনি তো দেখছি ভীষণ হিংসুটে। সবার জন্য নয়, শুধু তোমার ক্ষেত্রেই। নিবেদিতা নির্ণয়কে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আপনি কষ্ট পান এরকম কোনো কিছু আমি আর কখনো করব না। না, আমি তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই না। তোমার যা ভালো লাগে তুমি করবে, আমি অ্যাডজাস্ট করে নেব। যেভাবে আপনি কষ্ট পান সেভাবে ভালো এবং স্বাধীনতা আমি চাই না। ভালোবাসো খুব? ভীষণ। এত কেন ভালোবাসো? তা তো জানি না, শুধু জানি অনেক বেশি ভালোবাসি আমি আপনাকে।
নির্ণয় আলতো করে চুমু খেলো নিবেদিতার মাথায়, নিজের সাথে আলিঙ্গনবদ্ধ করে রাখলো নিজের প্রেয়সীকে। দুবার বউ ভাতে গিয়ে নিবেদিতা যতটা পারল নিজেকে রাত দিনের বন্ধু বান্ধব কাজিনদের থেকে গুটিয়ে রাখলো। যতটুকু কথা না বললেই নয়, শুধু ততটুকুই বলেছে, তবে কথা বাড়াতে দেয়নি। দূর থেকে এসব লক্ষ্য করে মনে মনে হাসছে নির্ণয়। একবার সুযোগ পেয়ে বলে গেছে, কষ্ট পাই বলে একেবারে সবাইকে এড়িয়ে চলো না, আবার কেউ কিছু জিজ্ঞেস করলে জবাব দিও। নিবেদিতা জবাবে মাথা নাড়িয়েছে। সে এখন একটা টেবিল দখল করে একাই বসে আছে। একটু পর সবাই তুবা ও রাদিনকে নিয়ে যাবে। সুবর্ণলতা এসে বসলো নিবেদিতার সাথে, জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? কই না তো, কেন? একা বসে আছো তাই জিজ্ঞেস করলাম। ও, তুমি ডেনমার্কে ফিরবে কবে? সামনের উইকে। ও, তাহলে তো সময় আছে। আমরা কাল ফিরে যাচ্ছি লন্ডনে। এত তাড়াতাড়ি? মৌটুসির ভাইয়ের যে কাজ আছে তাই। ও আচ্ছা, মিস করবো আপনাদের। তাই? হ্যাঁ। আমিও মিস করব তোমাদের সবাইকে, বিশেষ করে তোমাকে। নিবেদিতা হেসে ফেলল, বলল, কেন? কারণ তুমি বিশেষ কেউ। নিবেদিতা কথার অর্থ বুঝতে পেরে আর কথা বাড়ালো না এ প্রসঙ্গে, শুধু বলল, আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাববেন না দয়া করে। সুবর্ণলতা ভুরু কুচকে বলল। মানে? নিবেদিতার দৃষ্টি ফ্লোরে, ঠোঁটে মৃদু হাসির রেখা। সুবর্ণলতা যে মৃধাতকে পছন্দ করে কিংবা ভালোবাসে এটা সে খুব ভালো করেই জানে, কিন্তু সে যে অযথা ওকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে মনের অজান্তেই, এটাই নিবেদিতার ঠিক পছন্দ হচ্ছে না। সে জবাব দেওয়ার পূর্বে মৃধাত সেখানে চলে এলো। নিবেদিতার উদ্দেশ্য বলল, প্রাণ, তোমাকে তুবা ডাকছে। নিবেদিতা তখন উঠে চলে গেল। মৃধাত বসলো পাশের চেয়ারে। সুবর্ণলতা বিস্মিত হয়ে বলল, প্রাণ? আপনি ওকে প্রাণ ডাকেন? মৃধাত এই কথা জবাব দিল না, উল্টো বলল, কেন ওকে ঘাটাচ্ছেন? ওকে ঘাটাচ্ছি মানে? মানেটা আপনি খুব ভালো করেই জানেন। আমার কেন জানি না মনে হয় আপনি ওকে হিংসে করেন। আপনার এরকমটা কেন মনে হলো? কারণ আপনাকে যখনই আমি ওর সঙ্গে কথা বলতে দেখি, তখনই দেখি আপনার মুখের এক্সপ্রেশন একদম অন্যরকম থাকে। সুবর্ণলতা চুপ করে আছে। মৃধাত উঠে দাঁড়ালো, চলে যাওয়ার পূর্বে বলল, দয়া করে প্রাণ হার্ট হয় এমন কিছু বলবেন না। সুবর্ণলতা শূন্য দৃষ্টিতে তাকিয়েছে মৃধাতের দিকে। হঠাৎ করেই তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, খুব কান্না পাচ্ছে তার। কিন্তু কেন? সে কি সত্যিই নিবেদিতাকে হিংসে করে? সত্যি? সূর্য উদিত হওয়ার সময়টা অসম্ভব সুন্দর। আকাশে দিগন্তের ছোঁয়া, পাখিদের উড়ে চলা, সকালের শান্ত স্নিগ্ধ বাতাস মনে ফুরফুরে আনন্দ নিয়ে আসে। বাড়ির সবাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। মেধারটা চলে যাবে লন্ডন, নির্ণয়রাও ঢাকায় ফিরে যাবে। তাই সকাল সকাল উঠে রান্নাবান্নার আয়োজন করছে সবাই। ভোর পেরিয়ে সকাল হলে সবাই একসাথে আজ নাস্তা করতে বসেছে। নতুন বউ নতুন জামাই থাকায় আজকের নাস্তার আড্ডা জমে উঠেছে। কিন্তু নিবেদিতার ভীষণ মন খারাপ লাগছিল। নির্ণয়কে আজই কেন চলে যেতে হবে? আর কটা দিন থেকে গেলে কি এমন হতো? নিবেদিতার মন খারাপ দৃষ্টি এড়ালো না নির্ণয়ের। সে সবার আগে খাওয়া শেষ করে নিবেদিতার রুমে গেল। নিবেদিতা তখন মন খারাপ করে বিছানায় বসেছিল। নির্ণয়কে দেখে সে ভয় পেয়ে বলল, আপনি এখানে? তুমি খাবার শেষ না করে চলে এসেছো কেন? ক্ষুধা নেই তাই। মন খারাপ হলেও বা আপনার কি তাতে? বুকে আসো। আদিক্ষেতা করবেন না একদম। নির্ণয় হেসে ফেলল, জোর করে জড়িয়ে ধরল নিবেদিতাকে, মাথায় হাত বুলিয়ে বলল, চলে যাচ্ছি এটা দেখছো, আর কেন যাচ্ছি সেটা বুঝতে পারছো না? নিবেদিতা অভিমানী কণ্ঠে বলল, না, পারছি না। তোমার এবং আমার বিয়ের কথা বলতে এখানে তার এসব কথা বলা যাবে না। বাড়িতে ফিরে বাবা মাকে সব বলবো, তারপর মা তোমার বাসায় জানাবে, যাতে করে ডেনমার্কে ফিরে যাওয়ার আগেই বিয়েটা করে ফেলতে পারি। এজন্য আজই চলে যাচ্ছি। আমাদের হাতে তো খুব একটা সময় নেই। এবার মন ভালো হয়ে গেল নিবেদিতার। নির্ণয় বলল, তোমাকে বউ সাজে দেখার জন্য কত কষ্ট করে অপেক্ষা করে আছি, তা তো জানো না। নিবেদিতা নির্ণয়কে ছেড়ে দিয়ে বলল, জানতে হবে না, এখন আপনি যান। কেউ এসে দেখলে সমস্যা হবে। ঠিক বলেছো। তার আগে বলো এখন তার মন খারাপ নেই। নিবেদিতা হেসে দুদিকে মাথা নাড়ালো। নির্ণয়ও হেসে নিবেদিতার মাথায় হাত রাখলো, তারপর বলল, যাচ্ছি। যান। দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এলো নির্ণয়। নিবেদিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কতক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। আচমকা নিবেদিতার ঠোঁটে গাঢ় চুমু খেলো নির্ণয়। নিবেদিতা কিছু বুঝে ওঠার আগেই নির্ণয় আবার চলে গেল। কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নিবেদিতা। কি হলো কিছুই যেন বুঝতে পারল না সে। পরক্ষণে দৃশ্যটা চোখে ভাসতেই লজ্জা রাঙা হয়ে উঠল তার মুখখানা।
খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই বের হলো চলে যাওয়ার জন্য। মিঠাত বারবার নিবেদিতার দিকে তাকাচ্ছিল, যেন কত কিছুই তার বলার আছে, কিন্তু অদৃশ্য একটা দেয়াল থাকায় সে কিছুই বলতে পারছে না। শুধু জোয়ার পূর্বে মনে মনে বলে গেল, ভালো থেকো প্রাণ, সবসময় খুব বেশি ভালো থেকো। তোমার সুখে কারণ নজর না লাগুক, তোমার ঠোঁটে সুন্দর হাসি সর্বদা বজায় থাকুক। হঠাৎ সুবর্ণলতা এসে নিবেদিতাকে জড়িয়ে ধরলো, ফিসফিস করে বলল, আমি তোমায় প্রতিদ্বন্দ্বী ভাবি না নিবেদিতা, তুমি ভীষণ মিষ্টি একটা মেয়ে। আমার কোনো আচরণে কিংবা কথায় যদি কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা করে দিও। ছি, এসব বলবেন না। আপনি আমার বড় আপুর মতো। আমি দোয়া করি আপনার মনের আশা পূরণ হোক। সুবর্ণলতা নিবেদিতার গাল ছুঁয়ে মৃদু হাসলো, মনে মনে বলল, এই জন্যই হয়তো মিধাত তোমায় এতটা ভালোবাসে। নিবেদিতা দূর থেকে নির্ণয়কে বিদায় জানালো। নিবেদিতার বিষাদিত মুখটা সকলের দৃষ্টি আড়ালে মন ভরে দেখে নিল মিঠাত। তার এই তৃষ্ণাত্ম দৃষ্টি বুকে ব্যথার সৃষ্টি রোধাই করল সুবর্ণলতা। হায় রে ভালোবাসা, কি নিদারুণ চক্রাকার। নিবেদিতার একই সাথে কষ্ট হচ্ছিল, আবার খুশিও লাগছিল। তাদের বিয়েটাও হয়তো এবার খুব শীঘ্রই হয়ে যাবে। ওরা চলে যাওয়ার পর নিবেদিতা, সাভিয়া, পল, তুবা ও রাদিন মিলে গল্প করছিল। কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হচ্ছিল ওদের। ঠিক করা হলো দুপুরে লাঞ্চে ওরা কোনো রিসোর্টে গিয়েই করবে, সাথে ঘোরাও হয়ে যাবে। তাই সবাই কিছুক্ষণ গল্পগুজব করে রেডি হতে চলে গেল। রেডি হয়ে বের হওয়ার পূর্বে নিবেদিতা নির্ণয়কে টেক্সট করে আপডেট জানিয়ে দিল। নির্ণয়ও রিপ্লাই করে বলল, সাবধানে যেও, আমি বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দেব। এখন ওদের সাথে এয়ারপোর্ট যাচ্ছি, তারপর নয়নকে নিয়ে বাড়িতে ফিরব। নিবেদিতা রিপ্লাই করল, আপনিও সাবধানে যাবেন। ভালোবাসি। ভালোবাসি চাঁদ। নিবেদিতা রেডি হয়ে তুবাদের সঙ্গে বেরিয়ে পড়ল। ওদের গ্রামেই নতুন একটা রিসোর্ট হয়েছে, এখানে যাওয়া হয়নি। গুগল ঘেটে দেখেছে জায়গাটা ভীষণ সুন্দর। সুইমিং পুলে সবাই সুইমিং করবে বলে আলাদা জামা কাপড় নিয়ে নিয়েছে। বাড়ি থেকে রিসোর্টের দূরত্ব মাত্র 20 মিনিট, তাই যেতে সময় লাগলো না। তাছাড়া গ্রামের রাস্তা, তাই যেমনই। রিসোর্টে পৌঁছে ওরা হালকা নাস্তা করে লাঞ্চে কে কী খাবে অর্ডার দিয়ে সুইমিং পুলে গেল। রাদিন এবং পল ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছে। ফোন সুইমিং পুলের একপাশে রেখে তুবা, সাবিহা ও নিবেদিতা পানিতে নেমেছে। তাই নিবেদিতার ফোন যে অনবরত বেজে চলেছে সেদিকে খেয়ালই নেই কারো। রাদিন তখন হন্তদন্ত হয়ে এসে বলল, সবাই তাড়াতাড়ি বাড়িতে চলো। তুবা অবাক হয়ে বলল, আরে কেন, কি হয়েছে? নয়ন ভাইয়া আর নির্ণয় ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। একথা শুনে নিবেদিতা শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়েছে। সে পানিতে চলিয়ে যাওয়া ধরলে তড়িঘড়ি করে তুবা এবং সাবিয়া নিবেদিতাকে ধরে ফেলল। নিবেদিতা চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ওরা দুজনে মিলেও নিবেদিতাকে সামলাতে পারছিল না। শেষে রাদিন পানিতে নেমে নিবেদিতাকে উঠিয়ে আনলো এবং শান্ত করতে বলল, কেঁদো না, কিচ্ছু হয়নি ওদের। নিবেদিতার অবশ মন সেসব মানতে নারাজ। মাথায় মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, কেমন দপদপ করছে মাথার ভেতরটা। দুজন কাছের মানুষের এই দুর্ঘটনা সে মানতেই পারছে না। নিবেদিতারা যখন ঢাকায় গিয়ে হাসপাতালে পৌঁছলো তখন করিডোরে বসেছিলেন নাদিম হোসেন ও বিউটি বেগম। তাদের কাছ থেকেই জানা গেল নয়ন ও নির্ণয় বাইক রাইড নিয়েছিল, সেখানেই ঘটে দুর্ঘটনা। নয়নের তেমন কিছু না হলেও বাইকার ও নির্ণয়ের অবস্থা গুরুতর। নির্ণয়ের এক হাত প্রায় ভেঙে গেছে, এছাড়া পায়ের আঘাতটাও জোরালো। ঘুম সম্ভবত নির্ণয় একা কয়েক মাস হাঁটতেও পারবে না। এগুলো বলতে বলতেই বিউটি বেগম বাচ্চাদের মতো কেঁদে ফেললেন। তাকে সামলানোর চেষ্টা করছেন নাসিমা বেগম। নিবেদিতা দু চোখ বেয়ে নোনা জল পড়ছে। নির্ণয়কে এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তাই আগে সবাই নয়নের সঙ্গে দেখা করলো। হাতেও পায়ে ব্যান্ডেজ। নয়ন বাইকে মাঝখানে বসেছিল বলে ওর আঘাত কম লেগেছে, তবুও কম নয়, নাকেও ব্যান্ডেজ ওর। নিবেদিতা এবার শব্দ করেই কেঁদে ফেললো। তার ভাইয়েরই যদি এই অবস্থাই হয় তাহলে না জানি নির্ণয়ের কি অবস্থা হয়েছে। নয়ন ওকে হাত বাড়িয়ে কাছে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। কয়েক ঘন্টা পার হওয়ার পর নির্ণয়ের ঘুম ভাঙে। রুমে এত মানুষজন দেখে অবাক হলো না সে, বরং শরীরের যন্ত্রণা টের পাচ্ছে ঘুম ভাঙার পর থেকে। সবার মধ্যে থেকে খুব স্বাভাবিকভাবেই নির্ণয়ের চোখ আটকালো নিবেদিতার দিকে। কান্না করে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে, লাল হয়ে আছে পুরো মুখ। হঠাৎ করেই নির্ণয়ের শরীরে ব্যথা যেন মনে রূপান্তর হলো। নিবেদিতার মাথায় হাত বুলিয়ে বলতে ইচ্ছে করছিল, পাগলি মেয়ে এত কাঁদছো কেন, আমার তো কিছুই হয়নি। কিন্তু সবার সামনে সেটা বলা সম্ভব হলো না। সারাদিন প্রায় কারো না কারো আনাগোনা ছিল ওর রুমে। হাসপাতাল থেকে ছাড়বে আরও 2 দিন পর। এই কয়েকদিনে সবাই নির্ণয়দের বাড়িতেই থাকবে। বাড়িতে না বলে হাসপাতালেই বলা যায়। এত মানুষ হাসপাতালে অ্যালাউ করবে না ডাক্তাররা, এটাই স্বাভাবিক। এদিকে দেশে এসে সাবিয়া এখনও নিজের বাড়িতে যায়নি, তাই নিবেদিতার কাছ থেকে বিদায় নিয়ে সে পলকে সাথে নিয়ে রাতে বাড়িতে চলে গেল।
তার বাড়িও ঢাকাতে। সেদিনে আসবে আবার নির্ণয়কে দেখার জন্য। অন্যদিকে রাদিন ও তোবার মাত্র নতুন বিয়ে হয়েছে, এখনো কত নিয়মকানুন আচার রীতি বাকি আছে, সব তো চাইলেও এড়িয়ে চলা যায় না। তাই নির্ণয় ওর বাবা মা এক প্রকার জোর করেই তোবা, রাদিন এবং বড় ছোট মামা মামিকে আজকের রাতটা নির্ণয়দের বাড়িতে থেকে কাল সকালে গ্রামে চলে যেতে বলেছে। বিউটি বেগম নিবেদিতাকেও তোবাদের সাথে রাতে বাসায় যেতে বললেন, কিন্তু নিবেদিতা যায়নি। সেও বাবা মা ও ভাইয়ের সাথে হাসপাতালেই থেকে গেছে। একটা ওয়ার্ডে 2টো বেড, এক বেডে নির্ণয়, অন্য বেডে নয়ন আছে। নাদিম হোসেন এবং রতন আহমেদ করিডোরেই রাত কাটিয়ে দিলেন। মা ভাই ও খালার জন্য নির্ণয়ের সাথে আলাদা কথা বলার কোনো সুযোগ পেল না নিবেদিতা। এত কাছে থেকেও যেন কত দূরে। মনটা শুধু ছটফট করছিল একটা বার মানুষটাকে ছুঁয়ে দেওয়ার জন্য। নির্ণয়ও ব্যাকুল ছিল নিবেদিতাকে একটু কাছে পাওয়ার জন্য, একটু কথা বলার জন্য, কিন্তু সে ব্যাকুলতা সে মুখে প্রকাশও করতে পারল না। হাই ডোজের ওষুধ খাওয়ার জন্য না চাইতেও দু চোখে ঘুম বুঝে আসছিল। একসময় নির্ণয় ঘুমের কাছে হার মেনে যায়। নয়নও ঘুমাচ্ছে। মা ও খালা ক্লান্ত ভীষণ, তারাও সোফায় বসে ঘুমিয়ে গেছে। কেবলমাত্র নিবেদিতাই ঘুম জড়ানো ক্লান্ত চোখে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। মিধাত বসে আছে বারান্দায়। তাদের এখানে এখন দিন। লন্ডনে পৌঁছানোর পরই সে নয়ন ও নির্ণয়ের দুর্ঘটনার খবর পেয়েছিল। খবর নয়ন নিজেই দিয়েছিল। ওই সময় তৎক্ষণাৎই আবার বাংলাদেশ ফিরে যাওয়া অসম্ভব থাকলেও সে ভেবেছিল পরের ফ্লাইটের টিকিট কাটবে আবার, কিন্তু নয়ন বারণ করে দিয়েছে। শুধু শুধু টাকা নষ্ট করে এবং কষ্ট করে আবার আসার প্রয়োজন নেই। তাছাড়া গুরুতর কোনো সমস্যা হলে নয়ন নিজেই আসতে বলবে জানিয়েছে। তাই মেধাতও আর যায়নি। এখন এদেশে বসে বসে দুশ্চিন্তা করছে, মনটা যেন দেশেই পড়ে আছে। ফোনের রিংটনে মেধাত ভাবনার জগৎ থেকে বের হলো। সুবর্ণলতা ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, হ্যালো, সুবর্ণলতা বলছিলাম। বলুন, নাম্বার সেভ করা আছে। সুবর্ণলতা কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে জিজ্ঞেস করলো, আর কোনো খবর পেয়েছেন ওদের? নয়নকে কল দিয়েছিলাম কয়েকবার, রিসিভ করেনি। হয়তো দেখেনি। নিবেদিতাকে কল দিয়ে দেখতেন, ওর নাম্বার নেই? আছে, ওকে কল দেওয়ার প্রয়োজন মনে করিনি। এই মুহূর্তে কিন্তু ওর সত্যিই সাপোর্ট প্রয়োজন। মেধাত চুপ করে রইল। সুবর্ণলতা বলল, অ্যাটলিস্ট শুভাকাঙ্ক্ষী হিসেবে তো। পুরো কথা বলার আগেই থামিয়ে দিয়ে মেধাত বলল, সুবর্ণলতা, আমি যে প্রাণের শুভাকাঙ্ক্ষী এটা প্রাণ জানে, আর প্রাণ যে নির্ণয়কে ভালোবাসে আমি এটা জানি। সুতরাং কিছু একটা অজুহাতে বারবার ওর কাছে যাওয়া বা কথা বলার চেষ্টা করাটা অন্যায়। আমি সেই অন্যায়টা করতে চাই না। প্রাণ আমাকে যথেষ্ট সম্মান করে। আমি চাই না কোনো কারণে আমার প্রতি থাকা সেই সম্মানটুকু নষ্ট হোক। যেখানে আমার উপস্থিতির প্রয়োজন আছে বলে আমি মনে করব, সেখানে আমি অবশ্যই যাব। আপনি আমাকে ভুল বুঝছেন, রাগ করবেন না প্লিজ। আমি আপনাকে ভুল বুঝিনি আর রাগও করছি না, শুধু আমার দিক থেকে বিষয়টা ক্লিয়ার করছি। তাছাড়া আপনি প্রাণকে চেনেন না, ওকে কাছ থেকে দেখলেও হয়তো 1%ও চিনতে পারেননি। প্রাণের আত্মসম্মান বোধ অনেক বেশি। আপনি ভাবতে পারেন একটা মেয়ের মধ্যে ঠিক কতটুকু আত্মসম্মান ও পজিটিভ জেদ থাকলে সে ভালোবাসার উপেক্ষা নিতে না পেরে দেশ ছাড়তে পারে। প্রাণ হচ্ছে সেই মেয়ে। নির্ণয়কে মনের কথা জানানোর পরও যখন নিজের ভালোবাসা পায়নি, তখন কিন্তু ও থেমে থাকেনি, উপেক্ষা সহ্যও করেনি, বরং নিজেকে এবং নিজের ভালোবাসাকে সম্মান করেই দূরে চলে গেছে। আর ওরই আত্মসম্মান ও ভালোবাসার টানেই কিন্তু নির্ণয় নিজেও দেশ ছেড়েছে, শুধুমাত্র নিবেদিতাকে পাওয়ার জন্য। সুবর্ণলতা চুপ করে আছে। মেধাত দীর্ঘশ্বাস নিয়ে বলল, সুবর্ণলতা, শুনুন, প্রাণ আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল। দেখা হওয়ার পরও পাশাপাশি থেকেও কখনো প্রাণ আমাকে লক্ষ্য করেনি, আমার দিকে সেভাবে তাকায়নি, কথা বলার চেষ্টা করেনি। তারপরও চোখের ভাষা বুঝতে আমার কষ্ট হয়নি একটু। প্রাণ যে নির্ণয়কে ভালোবাসে সেটা আমি চোখ দেখেই বুঝেছিলাম। সেখানে আপনি আমার ধরা ছোঁয়ার মধ্যে কাছাকাছি ছিলেন, পাশে এসেছেন, কথা বলেছেন। আপনি যে আমাকে পছন্দ করেন কিংবা ভালোবাসতে শুরু করেছেন সেটা আমি বুঝিনি ভেবেছেন। আমি জানি সব, আর তাই হয়তো না চাইতেও প্রাণকে নিয়ে আপনার একটা আশঙ্কা কাজ করে। তবে আমার কিন্তু মোটেও নির্ণয়কে নিয়ে কোনো শঙ্কা কাজ করে না। কেন জানেন? কারণ আমি জানি আমি যতটা না প্রাণকে ভালোবাসি, নির্ণয় তার চেয়েও বেশি ভালোবাসে প্রাণকে। ভালোবাসায় কখনো হিংসা বিদ্বেষ রাখতে নেই। তাছাড়া প্রাণ এমন একটা মেয়ে, সে নির্ণয়কে না পেলে একা থাকবে, তাও আমার সঙ্গে জড়াবে না, হয়তো অন্য কোনো ছেলের সঙ্গেও নয়। তাছাড়া ভালোবাসলেই কি তাকে পেতে হয় বলুন? সুবর্ণলতা এতক্ষণ সব মনোযোগ দিয়ে শুনতে শুনতে ভাবছিল কি জবাব দেবে সে মিথাতকে। মিথাত যখন জেনেই গেছে ভালোবাসার কথা, তখন তার কোনো রাগ ঢাক রাখার প্রয়োজন নেই। মিথাতের শেষ প্রশ্নটা শুনে সে নিজের কথার প্রসঙ্গ খুঁজে পেয়ে জিজ্ঞেস করলো, তাহলে কি আপনি সারা জীবন একাই থাকবেন বলে ভেবে রেখেছেন? ফোনের অপর প্রান্তে নীরবতা, শুধু দীর্ঘশ্বাসের ভারী শব্দ ভেসে আসছে। পূর্ণতা কাটিয়ে মিথাত বলল, হয়তো সেটা আমি চাইলেও সম্ভব না।
আমি প্রাণকে ভালোবাসি, কথা যেমন সত্য, তেমনি আমার পরিবারকেও আমি খুব ভালোবাসি। পরিবারকে তো আমি উপেক্ষা করতে পারবো না। আমি তাদের একমাত্র ছেলে। আমাকে নিয়ে তাদের অনেক শখ, স্বপ্ন আছে। আমি নিজের ভালোবাসার মানুষকে পাইনি বলে যে পরিবারের ভালোবাসার দাম দেব না, তা তো হতে পারে না। তার মানে আপনি বিয়ে করবেন, কিন্তু সেটা কবে? এখন বরং এসব কথা থাক। আমি জানতে চাচ্ছি। আমি আপাতত এসব নিয়ে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। সুবর্ণলতা বুঝলো জোর করে লাভ নেই, তাছাড়া জোর জবরদস্তি করে তো আর ভালোবাসা আদায় করা যায় না। প্রয়োজনে সে উপেক্ষা সহ্য করেই না হয় অপেক্ষা করবে। সে গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, ওদের আর কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন। রাখছি। আল্লাহ হাফেজ। নির্ণয়ের জন্য ওষুধ বের করছিল নিবেদিতা। নয়নকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিউটি বেগম ও নাসিমা বেগমও বাসায় গিয়েছেন রান্নাবান্না করে আনার জন্য। নিবেদিতা সাবিহা ও পলকে রেখে গেছে। সাবিহা পলকে নিয়ে একটু বাইরে গেছে কেনাকাটা করার জন্য, কারণ তাদের ডেনমার্কে ফিরে যাওয়ার সময় প্রায় চলে এসেছে, আর মাত্র 2 দিন আছে। নির্ণয়ের মাথায়ও বিষয়টি আসতেই সে মনে মনে কঠিন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। নিবেদিতা নির্ণয়কে ওষুধ এগিয়ে দিয়ে বলল, ভদ্র ছেলের মতো ওষুধগুলো খেয়ে নিন তো। নির্ণয় ওষুধ খেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কোনো কেনাকাটা থাকলে করে ফেলছো না কেন? কিসের কেনাকাটা? প্রয়োজনীয় কিছু যদি কেনার থাকে। ফ্লাইটের তো আর মাত্র 2 দিন আছে। নিবেদিতা মাথা নত করে চুপ করে আছে। নির্ণয় জিজ্ঞেস করলো, কি হয়েছে, চুপ করে আছো কেন? নিবেদিতা মাথা নত করেই বলল, আমি ডেনমার্কে যাব না। নির্ণয় খুব ভালো করেই জানতো যে নিবেদিতা এমন কিছুই পরিকল্পনা করবে, কারণ নির্ণয়ের এই অবস্থায় ডেনমার্কে ফিরে যাওয়ার মতো অবস্থা নেই, আর নিবেদিতা ওকে রেখে যেতে চাইবে না। তাই মনে মনে কঠিন কিছু কথা নির্ণয় বলার জন্য প্রস্তুত হয়েছিল। সে প্রায় কিছুটা রাগেশ্বরে বলল, যাবে না মানে? আপনাকে রেখে আমি কোথাও যাব না। নির্ণয়ের চোখের দিকে তাকিয়ে বলল নিবেদিতা। নিবেদিতার এমন অন্তর্ভেদী দৃষ্টি দেখে মন নরম হয়ে যাচ্ছিল নির্ণয়ের, কিন্তু এখন নরম হলে চলবে না। সে পূর্বের স্বরে বলল, তোমার মাথা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে? কী সব আবেগী কথাবার্তা বলছো? আমি কি মরে যাচ্ছি, নাকি তুমি দেশে না থাকলে আমি মরে যাব? নিবেদিতা আহত দৃষ্টিতে তাকালো। নির্ণয়ের কষ্ট হচ্ছিল, তবুও সে ধমকের সুরে বলল, দয়া করে কোনো সিন ক্রিয়েট করবে না নিবেদিতা। তোমার জন্য খালাখালুর পরিশ্রমের টাকাগুলো নষ্ট হতে দিও না। তাছাড়া এখানে তোমারও ক্যারিয়ার জড়িয়ে আছে। আবেগ দিয়ে সব না ভেবে বিবেক দিয়ে ভাবো। আর মাথায় যেসব উল্টাপাল্টা চিন্তা ঢুকিয়েছো সেসব ছেড়ে ফেলে ডেনমার্ক যাওয়ার জন্য তৈরি হও, ওকে? আপনাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে যাব? প্রথমবার যেভাবে গিয়েছিলে সেভাবেই যাবে। এমন তো না যে তুমি পথ ভুলে গেছো, হারিয়ে যাবে। সেই ভয় থাকলেও সমস্যা নেই। এখন সাবিহা আর পল আছে সাথে, ওরা তোমাকে সাথে করে নিয়ে যাবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? শান্ত থাকুন, সমস্যা হবে আপনার। আমি রাগ করছি না, শুধু চাচ্ছি তুমি ডেনমার্কে ফিরে যাও। নিবেদিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বেশ, যদি ডেনমার্কে ফিরে যেতেই হয় তাহলে আপনাকে বিয়ে করেই যাব। কেন? কেন মানে? এমনটাই তো কথা ছিল। কথা তো কত কিছুই থাকে, সব কি পূরণ হয়? আর তোমার কি মনে হয় আমি খুব সুখে আছি, আনন্দে আছি? নাচতেছি না আমি বিয়ে করার জন্য? আমি এখন কোনো বিয়েটা করতে পারবো না। নির্ণয়ের এসব আচরণে নিবেদিতা কষ্ট পেল, চুপ করে রইল। তার চোখ টলমল করছে। নির্ণয় দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। না জানি কখন মিথ্যে অভিনয় ধরা পড়ে যায়। নিবেদিতাকে এভাবে কাঁদতে দেখলে তো সে পারবে না নিবেদিতাকে শক্ত করতে, কিন্তু সে চায় না তার জন্য নিবেদিতার ভবিষ্যৎ খারাপ হোক। নিবেদিতাকে এখন সামনে থেকে সরাতে হবে। সে বুকে পাথর রেখে বলল, আমার সামনে একদম কাঁদবে না, অসহ্য লাগছে। এমনিতে আমি মানসিক আর শারীরিকভাবে অশান্তিতে আছি। তুমি আর অশান্তি বাড়িও না প্লিজ। তোমার কাছে আমার অনুরোধ থাকবে, বাড়ির কাউকে এই মুহূর্তে বিয়ের কথা বলো না। আর তুমি যে আমাকে দয়া দেখিয়ে বিয়ে করতে চাচ্ছ ওইটাও আমি জানি। তোমার করুণার কোনো প্রয়োজন নেই আমার। যদি পারো তাহলে আমাকে সবার সামনে অপরাধী না বানিয়ে ডেনমার্কে ফিরে যাও। নিবেদিতার দু চোখ বেয়ে পানি পড়ছে, কণ্ঠস্বর রুদ্ধ। সে শক্ত কণ্ঠে বলল, আমি চলে গেলে আপনি খুশি? নির্ণয় অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, হ্যাঁ। বেশ, তাই হবে। এরপর চোখের পানি মুছতে মুছতে নিবেদিতা কেবিন থেকে বেরিয়ে গেল। টলমল দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে নির্ণয় রুদ্ধশ্বাসে বলল, সরি নিবেদিতা।
এই ঘটনার পর নিবেদিতা গ্রামে চলে গেল। ডেনমার্কে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি প্রয়োজন। নির্ণয় যখন জানতে পারল নিবেদিতা গ্রামে চলে গেছে তখন তার মন কষ্ট পেলেও এটা ভেবে খুশি হলো যে নিবেদিতা কোনো ভুল সিদ্ধান্ত আর নেবে না। নির্ণয় জানে না এখন তার ভবিষ্যৎ কী বা কী রকম হবে, কিন্তু সে চায় না তার অনিশ্চিত ভবিষ্যতের জন্য নিবেদিতার উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হোক। এর মাঝে অনেকবার সে নিবেদিতাকে ফোন বা মেসেজ করতে গিয়েও করেনি। যদি আবার মেয়েটা পিছু টানে পড়ে যায় তখন তার চেয়ে বরং নীরবে সে একাই কষ্ট পাক এবং অন্যদিকে নিবেদিতা শক্ত হোক। আজ নিবেদিতার ফ্লাইট, সারা রাত নির্ণয় ঘুমাতে পারেনি। তাকে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে। একই তো শরীরের ক্ষতের ব্যথা, অন্যদিকে তো মনে অস্থিরতা। নিবেদিতা চলে যাওয়ার আসন্ন সময়টা একদম নিকটে চলে আসায় মনের অস্থিরতা কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, বুকের ভিতর জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ভালোবাসি নিবেদিতা। বলা হয় না, সে বলতে পারে না। মনের সাথে যুদ্ধ করতে করতে ভোরের দিকে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে ঠান্ডা কিছুর স্পর্শে। চোখ মেলে তাকিয়ে দেখে তার ঠিক পাশেই বিছানায় নিবেদিতা বসে আছে। তার এক হাতে নির্ণয়ের হাত ধরে এবং অন্য হাত নির্ণয়ের গালে রাখা। নির্ণয় বিস্ময়ে মুগ্ধ হয়ে নিবেদিতাকে দেখছে। কি স্নিগ্ধ লাগছে দেখতে। ঘোরের মধ্যে নির্ণয়কে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দিল নিবেদিতা। জিজ্ঞেস করল, কেমন আছেন? ঘোর ভাঙল নির্ণয়। সে ভেবেছিল সারা রাত ধরে নিবেদিতাকে নিয়ে ভেবেছে বলে হয়তো এখন স্বপ্নে দেখছে, কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব বুঝতে পেরে নিজেকে আবার গুটিয়ে নিল নির্ণয়। এই যে সারা রাতের অস্থিরতা, ঘুমাতে না পারা, মনের সুপ্ত ইচ্ছে, সমস্ত কিছুই এখন এক লহমায় অদৃশ্য কিছু দিয়ে বন্দি করে নিয়েছে নির্ণয়। কারণ তীরে এসে সে তরি ডুবাতে চায় না, কোনো পিছু টানে ফেলতে চায় না সে নিবেদিতাকে। নির্ণয়ের থেকে কোনো জবাব না পেয়ে নিবেদিতা বলল, কথা বলবেন না? আজ তো আমি চলে যাচ্ছি, আজও এমন করবেন? নির্ণয় ক্ষীয়মান কণ্ঠে বলল, সাবধানে যেও। ব্যাস এটুকুই? নিবেদিতা মুখের দিকে তাকালো নির্ণয়। মৃদু হাসলো নিবেদিতা। ইস, মেয়েটা এত সুন্দর করে হাসে কেন? নির্ণয়ের মুগ্ধতার রেশ কাটার পূর্বেই নিবেদিতা ওকে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল,